আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা নেপালের একটা ঘটনা। নেপালে একজন মেয়ে থাকতো, তার নাম ছিল অঞ্জনা লামা। তার জন্ম হয়েছিল 1995 সালের 26শে আগস্ট। তার দুজন বোন ছিল, একটা ভাই ছিল, সে সব থেকে বড় ছিল। অঞ্জনা লামা যখন পড়াশোনা করছিল সেই সময় প্রাজ্জ্বল মাহাত বলে একটা ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়। প্রথম দিকে ব্যাপারটা বন্ধুত্বই ছিল, কিন্তু পরের দিকে দুজনের মধ্যে একটা প্রেম সম্পর্ক তৈরি হয়। দুজনের সাথে বিয়ে করতে চাইছিল। 2 বছর চলে তাদের রিলেশনশিপ। তারপরে তারা নিজের বাড়িতে জানায় ব্যাপারটা, কিন্তু দুজনের বাড়ির লোকজনই বিয়েতে রাজি ছিল না, কারণ দুজনের জাতিটা আলাদা ছিল। কিন্তু তারা দুজন তাও সম্পর্কটা কন্টিনিউ করছিল, বাড়িতে বারবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই বাড়িতে লোকজনেরা বুঝছিল না। প্রাজ্জ্বলের একজন দাদা ছিল, তার নাম ছিল উজ্জ্বল। সে নিজের ভাইকে বলে যে সে তাদের বিয়েতে হেল্প করবে। তো সেটাই ঠিক হয়ে যায়। মেয়েটা বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রাজ্জ্বলের সাথে বিয়ে করে। বিয়ে করার পরে প্রাজ্জ্বল অঞ্জনাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে সবাই যখন অঞ্জনাকে দেখে সবার খুব পছন্দ হয়, কারণ অঞ্জনা দেখতে খুব সুন্দর ছিল, সেই সঙ্গে তার ব্যবহারও খুব ভালো ছিল। সে সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে। তার বড় ভাসুর উজ্জ্বল, সে তাকে খুব স্নেহ করত, খুব ভালোবাসত, আর সে তাদের বিয়েতে হেল্প করেছিল বলে অঞ্জনাও তাকে খুব সম্মান করত। উজ্জ্বলের যে স্ত্রী ছিল সে কিন্তু নিজের যা অঞ্জনাকে একটুও পছন্দ করতো না, কারণ তার মনে হতো সব ব্যাপারে, সুন্দরতা, কাজকর্ম বা কথাবার্তা, সব দিকেই তার যা তার থেকে অনেকটাই এগিয়ে। সেই জন্যে মনে মনে কোথাও না কোথাও সে ভীষণভাবে হিংসা করতো অঞ্জনাকে, সবসময় রেগে থাকতো, আর নানা রকম উল্টোপাল্টা কথা বলে তার মনে কষ্ট দেওয়ার চেষ্টা করত। অঞ্জনার বাড়ির লোকজন কিন্তু অঞ্জনাকে অ্যাকসেপ্ট করেনি বেশ কিছুদিন। অঞ্জনা কিন্তু অনেক চেষ্টা করছিল যাতে তার বাবা মা ভাই বোনেদের সাথে তার সম্পর্কটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। বেশ কিছুটা সময় কাটার পরে অঞ্জনার বাড়ির লোকজনেরা যখন দেখে অঞ্জনা নিজের শ্বশুর বাড়িতে বেশ ভালোই আছে, সে খুব একটা ভুল কোনো কাজ করেনি, অঞ্জনার হাজবেন্ডও একটা খুব ভালো বেসরকারি চাকরি করে, তো তারা ধীরে ধীরে আবার দুই বাড়ির মধ্যে যাওয়া আসা শুরু হয়ে যায়। ব্যাপারটা একদম নর্মাল হয়ে যায়। তো সব ঠিকঠাক চলছিল। অঞ্জনার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু বাইরে যেত, কিছু না কিছু কাজ করতো তারা। অঞ্জনা একদম একা সারাদিন, তার সময় কাটতো না, তার কিছুই ভালো লাগতো না। সে নিজের ছোট ভাইকে পড়াশোনা করার জন্য নিজের কাছে এনে রাখে, আর তার মনে হয় যে একটা সঙ্গও পাওয়া যাবে, তার একা ভালো লাগতো না বাড়িতে। সে নিজের বাড়িতে সবাইকে জানায় যে সে বিউটিশিয়ানের কাজ জানে, সে একটা বিউটি পার্লার করতে চায়। তো প্রথম ভাসুর, যে তার দাদার মতো ছিল, তাকে খুব স্নেহ করত। সে, তার শ্বশুর মশাই আর তার হাজবেন্ড, তিনজনেই খুব সহযোগিতা করে তাড়াতাড়ি উদ্যোগ নিয়ে একটা সুন্দর ছোট্ট বিউটি পার্লার তাদের বাড়ির সাথেই রেডি করা হয়। এবার কিন্তু বেশিরভাগ সময়টা অঞ্জনা লামা নিজের বিউটি পার্লারেই কাটাতো। লোকজন আসতো, কাস্টমাররা, তো সে তাদের কাজ করে দিত। অঞ্জনা খুব সুন্দর দেখতে ছিল। অঞ্জনার বাড়ির আশেপাশের লোকজন তাকে বিউটি কুইন বলে ডাকত। অঞ্জনা নিজেকে সাজাতে, মেকআপ করতে খুব ভালোবাসত। সে বিউটিশিয়ানের কাজ তো করতোই, সবাইকে সাজিয়ে দিত, সেই সঙ্গে নিজেও সাজগোজ করত। সেই সময় টিকটকের খুব চলন শুরু হয়। তো সে নিজের বিউটি পার্লারে বসে বসেই ছোট ছোট টিকটক বানিয়ে পোস্ট করতে শুরু করে। হঠাৎ করে রাতারাতি একদিন তার টিকটক ভাইরাল হয়ে যায়। এতটা ভাইরাল হয়ে যায় যে তার হাজার হাজার ফলোয়ার বেড়ে যায়। তারপরে সে কিন্তু একজন ফেমাস মানুষ হয়ে যায়। সে পরপর টিকটক বানাতেই থাকে। ব্যাপারটা তার হাজবেন্ডের খুব ভালো লাগে। তার হাজবেন্ড কিন্তু সবসময় তার স্ত্রীকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিল। টিকটকে দেখে দেখে লোকজন তাকে চিনতে শুরু করে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে গেস্ট হিসাবে ডাকা হয়, সেখান থেকে সে টাকা পেতে শুরু করে। সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তাকে তার বিউটি পার্লারটা বন্ধ করে দিতে হয়। তারপরে বিভিন্ন জায়গা থেকে সে মডেলিংয়ের অফার পেতে থাকে। ধীরে ধীরে একটা সময় সে নেপালের একজন বড় মডেল হয়ে যায়।
বিভিন্ন জায়গায় তার কাজ, সে খুব ব্যস্ত থাকতে শুরু করে। তার হাজবেন্ড আর সে ভীষণ সুখী ছিল, প্রচুর টাকা ইনকাম করছিল। এই ব্যাপারগুলো দেখে তার যা খুব বিরক্ত হচ্ছিল। সব সময় সে নানা রকম উল্টোপাল্টা কথা বলে অঞ্জনার মনে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল। অঞ্জনা সব সময় নিজের বাড়িতে গিয়ে এই ব্যাপারটা বাড়ির লোকজনকে, মা বাবা ভাই বোনেদের শেয়ার করতো যে বিরক্ত লাগে, ভালো লাগে না, আমার যা আমাকে একদম পছন্দ করে না, এত উল্টোপাল্টা কথা বলে, খারাপ ব্যবহার করে। তো অঞ্জনার বাবা মা দুজনেই তাকে বোঝায় যে কোনো ব্যাপার না, তোমার প্রচুর ইনকাম, ধীরে ধীরে তুমি অন্য বাড়ি করবে, খারাপ ব্যবহার করো কিন্তু তুমি তার সাথে খারাপ ব্যবহার করো না, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। এইভাবেই চলছিল। এবার অঞ্জনা আর অঞ্জনার হাজবেন্ড দুজনে মিলে ঠিক করে যে তারা কানাডা চলে যাবে। বড় কানাডাতে একটা চাকরি পেয়ে যায়। তো তারা খুব খুশি, তারা প্ল্যানিং করছে, প্যাকিং করছে, তাদেরকে কানাডা চলে যেতে হবে। হঠাৎ করে ডেটটা সেদিন ছিল 9 মে 2019, দুপুরবেলায় 2টোর সময় অঞ্জনার শাশুড়ি ফোন কল করে অঞ্জনার বাড়িতে, বলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসুন। অঞ্জনার বাবা মা বারবার জিজ্ঞেস করে যে কি হয়েছে। তিনি বলেন যে না, ফোনে বলা যাবে না, আপনারা এক্ষুনি চলে আসুন। অঞ্জনার বাড়ি ছিল হিতোড়া বলে একটা শহরে, আর তার শ্বশুর বাড়ি ছিল ললিতপুরে। দুটোর মধ্যে দূরত্ব ছিল 100 কিলোমিটার। তো 2-2.5 ঘন্টার রাস্তা ছিল। কিন্তু কোনো এক কারণে সেদিন এত রাস্তাঘাটে জ্যাম ছিল যে তারা 3টের সময় নিজের বাড়ি থেকে বেরিয়েছিল। মেয়ের শ্বশুর বাড়ি মানে ললিতপুরে যখন এসে ঢোকে তখন বাজছিল রাত্রি 10টা। তারা যখন ঢুকতে গিয়েই তারা দেখে যে বাড়ির বাইরে একটা জায়গায় বসে বসে অঞ্জনার ছোট ভাই কাঁদছে। সে পড়াশোনা করার জন্য দিদির কাছেই, দিদির শ্বশুর বাড়িতেই থাকতো। এটা দেখার পরে অঞ্জনার মা আর অঞ্জনার 2 বোন সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিন্তু অঞ্জনার বাবা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকছিলেন, তখন দেখেন যে চারিদিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশ তার হাত ধরে তাকে নিয়ে যায় তার মেয়ের ঘরের দিকে। তিনি মেয়ের ঘরের কাছাকাছি গেছেন, গিয়ে তিনি অবাক হয়ে যান যে দেখেন যে মেয়ের শরীরের অর্ধেকটা খাটের ওপরে, অর্ধেকটা কেটে মাটিতে পড়ে রয়েছে, তার হাতটা কেটে মেঝের অন্যদিকে পড়ে আছে, তার মাথা কেটে আরেক জায়গায় পড়ে আছে। তিনি কিন্তু ভেতরে গিয়ে আর দেখার মতো ক্ষমতা জোগাড় করতে পারেননি, তিনি বেরিয়ে চলে এসেছেন। তিনি বেরিয়ে এসে চিৎকার করে কাঁদতে শুরু করেন। এবার তার স্ত্রী তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু তিনি বলার মতো অবস্থায় ছিলেন না। ধীরে ধীরে অঞ্জনার মা ভেতরে গিয়ে ব্যাপারটা দেখে। তারা সবাই কান্নাকাটি শুরু করে। তারা বুঝতে পারছিল না যে ব্যাপারটা কে ঘটিয়েছে। অঞ্জনার মা চিৎকার করে বলতে থাকে যে অঞ্জনার যে বড় যা, সে একদম অঞ্জনাকে পছন্দ করতো না, এই ঘটনাটা তার মানে সেই ঘটিয়েছে। তারপরে পুলিশ তাদেরকে জানায় যে না, এই ঘটনাটা অঞ্জনার যে ভাসুর আছে উজ্জ্বল, যে তাদের বিয়েতে হেল্প করেছিল, সেই উজ্জ্বল ঘটিয়েছে। উজ্জ্বল মেরে ফেলার পরে থানায় গিয়ে স্যালেন্ডার করেছে। পরে অঞ্জনার বাবা মা বা বাকি লোকেরা সবাই জানতে পারে যে একটা ফল কাটার ছুরি, যেটাকে নেপালে খুকরি বলে, ভীষণ ধার থাকে তাতে, সেই ছুরিটা নিয়ে অঞ্জনার ভাসুর অঞ্জনার রুমে চলে যায় দুপুরবেলায়। অঞ্জনা সেই সময় শুয়ে শুয়ে ফোন দেখছিল। কয়েকদিন পরেই তাদের কানাডা যাওয়ার কথা ছিল। সে যখন ফল কাটার ছুরিটা ভাসুরের হাতে দেখে, সে একটু অবাক হয়। সে নিজের ডান হাতটা তুলে কিছু জিজ্ঞেস করতে চায়, জোরে হাতে তার আঘাত করা হয়, হাতটা কেটে নিচে পড়ে যায়। তারপরে গলা, তারপরে শরীরের অন্যান্য অংশতে সে কিন্তু একের পর এক আঘাত করতেই থাকে। সেই আঘাতে অঞ্জনা নিস্তেজ হয়ে পড়ে যায়। তার শরীরের কিছুটা অংশ খাটের উপরে থাকে, কিছুটা অংশ নিচে কেটে পড়ে যায়। এবার অঞ্জনার ভাসুর নিজের মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে জানায় সে অঞ্জনাকে মেরে ফেলেছে। তারপর সে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে সে সমস্ত ব্যাপারটা জানায়। তাকে জিজ্ঞেস করা হয় যে সে তো ভালোবাসতো অঞ্জনাকে নিজের বোনের মতো, তো হঠাৎ করে সে এই ধরনের একটা ঘটনা কেন ঘটালো। তখন সে বলে যে অঞ্জনা যখন থেকে টিকটক করে,
তার টিকটক ব্যাপারটা একদম পছন্দ না। আর টিকটক করার সময় অঞ্জনা যে ধরনের জামাকাপড় পরে বা মডেলিংয়ের জন্য যে ধরনের জামাকাপড় পরে সেগুলো তার একদম পছন্দ না। বা অঞ্জনার জন্য তার ভাইও যে উন্নতি করেছে, যে টাকা পয়সা রোজগার হয়েছে তাদের, বা তার ভাই চেষ্টা করে এখন কানাডা চলে যাবে, হয়তো ভবিষ্যতে তারা দুজনে মিলে আরও অনেক উন্নতি করবে, এই সমস্ত ব্যাপারগুলো প্রাজ্জালের দাদা যে উজ্জ্বল সে একদম সহ্য করতে পারছিল না। ভাই অঞ্জনাকে ভালোবাসে বলে সে ভাইয়ের হেল্প করে বিয়েটা দিয়েছিল, কিন্তু অঞ্জনা বাড়ি আসার পরে অঞ্জনার কোনো ব্যাপার তার ভালো লাগছিল না। তার জামা কাপড়, তার টিকটক করা, তার বাইরে ঘুরতে যাওয়া, তার প্রচুর প্রচুর টাকা ইনকাম করা, তার মডেলিং করা, সবশেষে তার কানাডা যাওয়ার যে ইচ্ছা, চেষ্টা বা প্ল্যানিং, সবগুলোই তার অপছন্দ হচ্ছিল। সেই জন্য সে মনে মনে ঠিক করে যে সে মেরে ফেলবে, আর সেটাই সে করেছিল। অঞ্জনার হাজব্যান্ড কিন্তু এই ঘটনার পর যে ডেটটা তার ফিক্স ছিল কানাডা যাওয়ার, সেই ডেটেই সে কানাডা চলে যায়। এত সমস্ত ঘটনা ঘটিয়ে ফেলার পরেও উজ্জ্বল আর প্রাজ্জালের যে মা বাবা, তারা উজ্জ্বলের সঙ্গ দিয়েছিল। উজ্জ্বলকে পুলিশ কাস্টাডি থেকে ছাড়াবার বা যাতে তার শাস্তি না হয় উকিলের ব্যবস্থা করা, প্রচুর টাকা পয়সা খরচ করা ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো তার মা বাবা ঘটিয়েছিলেন। প্রাজ্জালের সাথে তার পুরো ফ্যামিলির সম্পর্ক প্রায় নষ্ট হয়ে গেছে। সে বেশিরভাগটা সময় কানাডাতেই থাকার চেষ্টা করে, সে বাড়িতে প্রায় ফেরে না বললেই চলে। কানাডাতে সে এখনো একাই রয়েছে। এদিকে প্রাজ্জালের যে দাদা উজ্জ্বল, সে এখনো জেলেই আছে, তার কেসটা এখন বিচারাধীন।